বাড়িময় বিয়ের আমেজ। আজ মির্জা বাড়ির একমাত্র মেয়ে ইসরাত সুলতানা ইকরার বিয়ে। একমাত্র মেয়ের খাতিরে বেশ আয়োজন করে বিয়ে দেওয়ার কথা থাকলেও সেটা থেকে বিরত থাকলেন মির্জা পরিবার। সম্পূর্ণ ইসলামিকভাবে বরপক্ষ থেকে হাতে গোনা ৫-৬ জন লোক এসে বিয়ে পড়িয়ে মেয়ে নিয়ে যাবেন। কোনরূপ আনুষ্ঠানিকতা নেই। এটাই দুপরিবারের সিদ্ধান্ত। বিয়ে উপলক্ষে আত্মীয়র মাঝে শুধু ইকরার একমাত্র ফুপি আমেনা মির্জাকে আমন্ত্রণ করা হয়েছে। তবে ভদ্রমহিলার নাকি শরীর খারাপ, তাই ২ মেয়ে আরিবা ও আয়াতকে পাঠিয়ে দিয়েছেন তিনি। বড় মেয়ে আরিবা বয়সে ইকরার সমান, আর ছোট মেয়ে আয়াত তাদের থেকে ২ বছরের ছোট। এইবার স্কুল থেকে এসএসসি দিবে সে। মেয়েটা বড্ড বেশি কথা বলে। আসার পর থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে হুমায়রাকে, সবগুলো প্রশ্নই কৃষাণকে জড়িয়ে। ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে হুমায়রার কাছে। সে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে তো কিছু এড়িয়ে যাচ্ছে। শান্তিময় ইকরার হাতে মেহেদিটাও পড়তে পারছে না প্রশ্নের জন্য। কৃষাণ ভাই কি এখনো নেশা করে? এই তুই চুপ হবি না? আরেকটা কথা বললে তোকে বাসায় রেখে আসবো। এই জন্যই আম্মুকে বলেছিলাম এই গর্ধবটাকে না পাঠাতে। আয়াতের কথার পৃষ্ঠে এবার তাকে ধমকে উঠল আরিবা। তা দেখে অগোচরে ভেঙচি কাটল মেয়েটা। পাশ থেকে ইকরা বলল, থাক বকিস না, নে আয়াত, এবার তুই মেহেদি লাগা, আমার শেষ। মুচকি হাসলো আয়াত। ইকরা জায়গায় বসে মেহেদি লাগাতে ব্যস্ত হলো। মেহেদি দেওয়ার পুরোটা সময় হুমায়রার দিকে তাকিয়েছিল সে। হাতের দিক মনোযোগ রেখেও তা বুঝতে পারল হুমায়রা। কিছু বলবে? হুমায়রার আকস্মিক কণ্ঠে কিছুটা থতমতো খেলো আয়াত। মেকি হেসে বলল, না না, এমনিতেই দেখছিলাম আপনাকে। উত্তরে মুচকে হাসলো হুমায়রা। তারপর মনোযোগ দিয়ে দিল মেহেদি আর্টে। সাদা টি শার্টের উপরে কালো জিন্সের জ্যাকেট পরে ভার্সিটির জন্য তৈরি হলো কৃষাণ। দুহাতে চুলগুলো পিছন থেকে ঠেলে দর্পণে নিজেকে একবার পর্যবেক্ষণ করলো। সবকিছু একদম পারফেক্ট দেখে শেষ বাজাতে বাজাতে মিঠুকে যাওয়ার আগে একবার কোলে নেয়ার উদ্দেশ্যে বারান্দার দিকে হাঁটা ধরল। মাঝপথেই শুনতে পেল রিনরিনে কণ্ঠের মিষ্টি ডাক, শুনছেন? ডাক্তার মাঝে কি ছিল জানা নেই কৃষাণের। চলন্ত পথযুগল মুহূর্তেই থেমে গেল তার। একটা ডাকের মাঝেও বুঝি এতটা মায়া থাকে? তার ভাবনার মাঝেই হুমায়রা সংকীর্ণ কণ্ঠে আবারও ডেকে উঠল, শুনছেন? হ্যাঁ শুনছি তো, খুব করে শুনছি। এই শুনছেন শুনছেন বলেই তো দিন দিন আমার আমিটাকে বাড়াবাড়ি রকমের মায়ায় জড়িয়ে নিচ্ছিস। আজকাল এক তোর ডাক ছাড়া অন্য কোনো ডাক শুনতে আমার এই বখাটে মনে বড্ড নারাজ। সহসা ভিতরের সত্তা হতে বাক্যগুলো ধ্বনিত হলো। তবে তা মুখ অবধি পৌঁছানোর সুযোগ দিল না কৃষাণ মির্জা। তার আগে নিজের পরিচিত গাম্ভীর্যতা নিয়ে ঘুরে তাকালো সে। সামনে দেখতে পেল একটা দ্বিধান্বিত মুখ। এক পলক মুখটিকে পরখ করে ভ্রু কুঁচকে বলল, কি চাই? মানুষটার ভারী কণ্ঠে খানেক মিইয়ে গেল হুমায়রা। নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে বলল, আপনি কি আজকেও ভার্সিটি যাবেন? দেখে বুঝতে পারছিস না? উত্তর বলার মতো শব্দ খুঁজে পেল না হুমায়রা। অগত্য মাথা নিচু করে রইল। পরপর রুম থেকে বেরোতে নেবে এর আগেই শুনতে পেল মানুষটার কণ্ঠ। সকালে ড্রপ দিয়েছিলে? দাঁত দিয়ে জিভ কাটল মেয়েটা। সে তো ভুলেই বসেছে এসব। চোখ ভালো হয়ে গেছে বিদায় আর মাথাতেই আনেনি ড্রপের কথা। মিনমিন করে সাফাই গিয়ে বলল, আসলে চোখ তো ভালো হয়ে গেছে তাই আর দেয়নি। চোখ ভালো হয়ে গেলে কে দিতে হবে না? কে বলেছে তোকে? এমবিবিএস ডাক্তার নাকি তুই? আচ্ছা, আমি ইকরাকে দিয়ে ড্রপ নিয়ে নিব, আপনি চিন্তা করবেন না। তোকে নিয়ে চিন্তা করে কে? আমি তো জাস্ট তোকে কোলে নেওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য বলেছি। মানে কি? পরিমাণ ঘাটছেড়া লোক ভাবা যায়, তাকে নিয়ে ভাববে, যত্ন নেবে, অথচ তা কোনোভাবেই স্বীকার করবে না। আর আর সেও যে কেন লোকটার সাথে কথা বাড়াতে চাই, সে কি ভুলে যায় এটা তার কেউ নয়, তার একমাত্র বখাটে স্বামী? তার ভাবনার মাঝেই তাকে পাশ কাটিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল কৃষাণ। হুমায়রাও আর দাঁড়িয়ে থাকলো না। গতবারের মতো এবারও বিশ্বাস রাখলো মানুষটা ঠিক সময়ে চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কৃষাণ ভাই? ড্রয়িং রুমে আসতেই কৃষাণের সামনে পড়ল আয়াত। বরাবরের মতোই সামনে ব্যক্তির বিনয়ী কণ্ঠকে উপেক্ষা করলো কৃষাণ। হাঁটার মধ্যেই ছোট করে জবাব দিল, ভালো। পৃষ্ঠে তার সম্পর্কে কিছু জানতেও চাইল না। এতে দমল না কিশোরী। কণ্ঠ আগের মতোই উচ্ছ্বাস মিশিয়ে বলল, ভার্সিটি যাচ্ছেন? আজকে তো ইকরাপুর বিয়ে, তাও ভার্সিটি যাবেন?
ইকরার বিয়ে শব্দটা শুনতেই থেমে গেল কৃষাণ। প্রথমে মাথায় আসলো আজাদের কথা। বিয়ে মানে তো ওই লাফাঙ্গা আজকে এখানে আসবে ভাইয়ের সাথে, সে তো অত সব ভাবেইনি। তাহলে তো আজকে ভার্সিটি যাওয়া যাবে না কোনোভাবেই। ওইটাকে নজর রাখতে হবে। যা ভাবা তাই কাজ। যেভাবে ত্রস্ত পায়ে নিচে নেমেছিল ঠিক সেভাবেই আবার ফিরে গেল সে। তার কাণ্ড কারখানা কিছুই মাথায় ঢুকলো না আয়াতের। তবে কৃষাণ যে ভার্সিটিতে যায়নি এতেই মহাখুশি মেয়েটা। মনে মনে তো ভেবেই নিয়েছে কৃষাণ তার জন্যই যায়নি। এদিকে রান্নাঘরে যাওয়ার সময় পুরোটা ঘটনায় চোখে পড়ল হুমায়রার। কৃষাণের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কেন যেন ব্যাপারটাতে বড্ড গা জ্বালা করছে তার। আজকে প্রথম কৃষাণের প্রতি এত রাগ হচ্ছে। মন চাচ্ছে মানুষটাকে গিয়ে কটা কথা শুনিয়ে আসতে। সে যখন জিজ্ঞেস করলো আজকেও কি ভার্সিটিতে যাচ্ছেন, তাকে কি তেরাক উত্তরটাই না দিল। আর এখন কিনা ডিরেক্ট ভার্সিটি যাওয়ার মতই পাল্টে ফেললো। বখাটে পুরুষ। ভাবি, আপনি কি ভাইয়াকে নিষেধ করেননি আজকে ভার্সিটিতে যেতে? আমি যদি এখন না বলতাম তাহলে তো ভাইয়া আজকেও ভার্সিটি চলে যেত। আয়াতের কথায় সম্বিত ফিরল হুমায়রার। কথাগুলো কর্ণপাত হতেই রাগের মাত্রাটা আরো বেড়ে গেল মেয়েটার। তবে মেয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে মুচকি হাসলো, বলল, ভালো কাজ করেছো, বলে হন হন করে রান্নাঘরে চলে গেল। মেয়েরা সব কিছু সহ্য করতে পারলেও নিজের প্রিয় মেয়ের পুরুষের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। কোনো মেয়ের সাথে সামান্য হেসে কথা বললেও তাদের হিংসে হয়। এবেলায় এসে নিজের সকল ধৈর্য হারিয়ে ফেলে তারা। হুমায়রার ক্ষেত্রেও তাই হচ্ছে। মেয়েটা যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে ততই কৃষাণের করা কাণ্ডের কথা মনে পড়ে মাথায় রাগ চড়ে বসছে। আর তার তো আয়াত নামক মেয়েটাকে আছেই তার রাগ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। এই 17 বছর বয়সে আজকের মতো অসহ্য দিন আর একটাও কাটেনি হুমায়রার। সব সময় তো সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে, আজকে কেন পারছে না? সব ধৈর্য কোথায় উধাও হয়ে গেল তার। গুনে গুনে 3বার অজু করেছে নিজের রাগ সংবরণ করার জন্য, অথচ ফলাফল স্বরূপ একটু শান্তি পেলেও পরক্ষণে আয়াতের কাণ্ড কারখানায় পুনরায় মেজাজ বিগড়ে যাচ্ছে। অসহায় হয়ে এবার রুমে এসে শাওয়ার নিতে ঢুকে গেল সে। বিছানায় মিঠুকে কোলে নিয়ে ফোন স্ক্রল করছিল কৃষাণ। কাঙ্ক্ষিত রমণীর উপস্থিতি টের পেতেই তাকে আর চোখে অবলোকন করলো, কিন্তু সেদিকে ফিরেও তাকালো না মেয়েটা। গটগট পায়ে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যেই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো হুমায়রা। বরাবরের মতোই শরীরে জড়ানো ফুল হাতা বিশিষ্ট লং গোল জামা। মন মেজাজ এখন একটু হালকা লাগছে মেয়েটার, তবে পুরোপুরি শান্ত হয়নি। এখনও কিছুটা তিরিক্ষি ভাব রয়ে গেছে। হুমায়রাকে টকটকে খয়েরি জামায় দেখে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কৃষাণ। ফর্সা গায়ের রংটা একদম ফুটে উঠেছে। এই জামাটা আজকে নতুন পরেছে হুমায়রা। অন্যান্য রঙের তুলনায় এই রংটাতে একটু বেশি মায়াবী লাগছে মেয়েটাকে। যে কেউ এক দেখায় পিছলে পড়বে নির্ঘাত, যেটা মোটেও সহ্য হবে না তার। সে রাগের স্বরে হুমায়ুনের উদ্দেশ্যে বলল, এভাবে নতুন বউয়ের মতো সেজেছিস কেন? সরু চোখে স্বামীর পানে চাইল মেয়েটা। গায়ে কাপড় জড়ানো ছাড়া তো আর কিছুই করলো না সে। সাজ আসলো কোথা থেকে? সে নিজের তিরিক্ষে ভাবটা লুকিয়ে রেখে স্বাভাবিক গলায় বলল, নতুন বউ এভাবে থাকে না, এভাবে ঘোমটার আড়ালে থাকে। বলতে বলতেই নাক অবধি একটা বড় সড়ো ঘোমটা টেনে দিল। হুমায়রার সরল মুখশ্রীতে স্পষ্ট রাগের আভাস বোঝা যাচ্ছে। কপাল কুঁচকে কিয়ৎক্ষণ তাকে পর্যবেক্ষণ করল কৃষাণ। পরপর ধীর পায়ে এগোতে লাগলো সামনের রমণীর পানে। মানুষটাকে ক্রমান্বয়ে নিজের দিকে এগোতে দেখে কিছুটা মিইয়ে গেল হুমায়রা। তবে কৃষাণের চেহারা স্বাভাবিক দেখে বুকে সাহস জুগিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ঘোমটার আড়াল হতে পল্লব ঝাপটে ঝাপটে বুঝতে চাইল একান্ত মানবের অভিব্যক্তি। হুমায়রার একেবারে মুখোমুখি এসে কিছুটা ঝুঁকল কৃষাণ। তা দেখে শুষ্ক ঢোক গিলল রমণী। মুখ খুলে কিছু বলতে নিবে তার আগেই মাথা নিচু করে তার মুখের দিকে ফু দিয়ে উঠল কৃষাণ। সাথে সাথেই পাতলা ঘোমটা খানা সরে গেল মুখ থেকে। জবান লোপ পেল হুমায়রার। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার পেলব কায়া জুড়ে। দুহাতে গায়ের জামা খামচে ধরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালালো সে। তোয়ার মুখ পানে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কৃষাণ। সহসা নীরবতা ভেঙে বলে উঠল, মাশাআল্লাহ, একেবারে আমার ক্ষেতের দেশি টমেটো। তৎক্ষণাৎ তরাক দৃষ্টিতে মানুষটার দিকে চাইল হুমায়রা। ভরকানো সরে বলল, কি? নতুন বউ সে যেহেতু সাজলি, কমপ্লিমেন্ট তো দিতেই হয়। সবার কাছে বউকে ঘোরের চাঁদ মনে হলেও তোকে আপাতত আমার টমেটো মনে হয়েছে।
তাই সত্যটাই বললাম। আমি আবার সত্যটা সর্বদা সর্বদা সত্য কথা বলি। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল হুমায়রা। রাগে দুঃখে ক্ষণে ক্ষণে নাকের পাটা ফুলে উঠছে তার। আজকে বুঝি রাগ সংবরণ করতে আর সক্ষম হবে না মেয়েটা। তা হঠাৎ গাল মুখ এমন টমেটোর মতো করে রেখেছিস কেন? কই, গাল মুখ কেমন করে রেখেছি? কথা না বাড়িয়ে কারণ বল, নয়তো মার খাবি। এবেলায় এসে রাগের বদলে বড্ড খারাপ লাগলো মেয়েটার। বলবো না। যার কথায় ভার্সিটি যাননি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার বেলায় শুধু মারামারি। বলে উল্টো ঘুরে হাঁটা ধরল। কিছু দূর যেতেই জামার ফিতায় টান পড়ল। অমনি পথ যুগল থেমে গেল। ফিতায় টেনে ধরা ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলতে নেবে এর আগেই হ্যাচকা টানে তাকে নিজের সাথে মিশিয়ে নিল সে। ফিতা ধরে রাখা হাতগুলো এবার স্থান পেল হুমায়রার সরু কোমরে। মেয়েটার পিঠ থেকে আছে তার শক্ত বুকে। ঘটনার আকস্মিকতায় অবচেতন প্রাণীর মতো অনড় হয়ে রইল হুমায়রা। মুখ দিয়ে কিছুটি বের হচ্ছে না তার। মস্তিষ্কের নিউরনগুলো যেন কাজ করতে ভুলে বসেছে। নিভে আসা গলার থেকে থেমে 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 উচ্চারণ করলো দুটো শব্দ। কি করছেন? তুই কি কোনোভাবে জেলাস? ওসব জেলাস টেলাস বুঝি না আমি। আপনি আয়াতের কথায় ভার্সিটি যাননি, অথচ আমি কিছু বললেই বলেন আমার থেকে 3 মাইল দূরে থাক। সরল স্বীকারোক্তি রমণীর। পৃষ্ঠে কৃষাণ হতাশার সরে বলল, 3 মাইল দূরে থাক বলে লাভ কি? 3 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে পারি না তোর জন্য। কোনরূপ উত্তর পাওয়া গেল না অপর পক্ষ থেকে। মুখে কুলু পেটে রইল হুমায়রা। সহসা কানের কাছে উপলব্ধি করলো মানুষটার তপ্ত নিঃশ্বাস, সাথে ফিসফিসানো সরে বলা কিছু বাক্য। শুন, তোর চুলের ঘ্রাণটা বড্ড বাজে। ওসব জেলাসি টেলাসি বাদ দিয়ে চুলের যত্ন নে। আর কৃষাণ মির্জা কারো কথাই চলে না, সে নিজের মর্জি মতো চলে। সুতরাং অন্য কারো কথায় আমি ভার্সিটি গ্যাপ দেয়নি, নিজের ইচ্ছেতেই দিয়েছি। বলেই হুমায়রাকে ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে আর কিছুই খুলল না হুমায়রা। ত্রস্ত পায়ে রুম ছাড়লো। দরজার কাছে গিয়ে বলল, আমার চুলের ঘ্রাণ ঠিক আছে, আপনার নাকই ভালো না বখাটে পুরুষ। এই বখাটের জন্যই তো জ্বলিস জাউরা হুজুরনি। কৃষাণের মুখে জাউরা শব্দটা শুনতেই ফিক করে হেসে উঠল হুমায়রা। মেয়েটার হাসির শব্দ কর্ণপাত হতেই ঠোঁটজোড়া কিঞ্চিত প্রসারিত হলো কৃষাণের, তবে তার দৃষ্টিগোচর হলো না রমণীর। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।